সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো। আমি নীলিমা বসু, সহকারী অধ্যাপক, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অবশ্যই এখানে আছো, সবাই রেডি হয়ে যাও। আমরা আজকে আমাদের সমন্বয় সাধন চ্যাপ্টারের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাসে সমন্বয় সাধন চ্যাপ্টারের শেষ ক্লাস নিয়ে আলোচনা করব আশা করি। তো তার আগে আমি একটু রিভাইজ দিয়ে নিই তোমাদের, তোমরা একটু খেয়াল করো আমরা কি কি করেছিলাম, দেখো তো মনে আছে কিনা। আমরা শিখেছিলাম সমন্বয় কি, সমন্বয় কি। আশা করি তোমাদের মনে আছে উত্তরটা। সমন্বয় ছিল প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের বিভিন্ন, খেয়াল করো আগের সংজ্ঞাটার সাথে মিল পাচ্ছ কিনা, বিভিন্ন কাজের সাথে বিভাগ, উপবিভাগ, কাজের সাথে বিভাগ, উপবিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে নিম্ন স্তরের কর্মকর্তাদের যোগসূত্র তৈরি করার নামই সমন্বয়। খেয়াল করেছে যে সমন্বয় কি ছিল? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের সাথে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্নতম বা নিম্নস্তরের কর্মকর্তাদের যোগসূত্র তৈরি করার নামই ছিল তোমার সমন্বয়। তো এই সূত্র ধরে আমরা পড়িয়েছিলাম সমন্বয়ের নীতি, তাই না? তো আচ্ছা, সমন্বয়ের নীতি পড়েছিলাম। সমন্বয়ের নীতি কি ছিল? একটা প্রথমত ছিল ঐক্যের নীতি, তাই না? বন্ধ রাখতে বলো একটু। ঐক্য নীতি। 2 নম্বরে ছিল আমার প্রারম্ভে শুরুর নীতি। 3 নাম্বার ছিল, খেয়াল করো এগুলো আমি পড়িয়েছি তোমাদের, আদেশের ঐক্য নীতি। 4 নম্বরে ছিল নিরবচ্ছিন্নতার নীতি। 'ঐক্যনীতি, প্রারম্ভের শুরুর নীতি, আদেশের ঐক্যনীতি, নিরবচ্ছিন্নতার নীতি। ঐক্যনীতিটা এটা তোমার কয়েকটা মিলে, হ্যাঁ, লক্ষ্য কিংবা তোমার উদ্দেশ্য, সমঝোতার নীতি,
এটাকে আমরা লক্ষ্যের নীতি দিতে পারি। লক্ষ্যের নীতি 1 নাম্বার। হ্যাঁ, সমঝোতার নীতি। সমঝোতার নীতি 6 নম্বরে ছিল, খেয়াল করো, প্রত্যক্ষ যোগাযোগের নীতি, তাই না? 7 নম্বরে ছিল, এরকম এসেকটা তোমার অনেক ছিল। 7 নম্বরে মনে হয় নমনীয়তার নীতি ছিল। নমনীয়তার নীতি। তো এই ছিল আমার সমন্বয়ের নীতি। সমন্বয় কি? আচ্ছা, আমরা শুরু থেকে শুরু করি। লক্ষ্যের নীতি। কি করব, কখন করব, কিভাবে করব, কাকে দিয়ে করব, কতজন নিয়ে করব, এটা হলো আমার লক্ষ্য। দ্য এম ইন লাইফ আমরা পড়েছি, তোমাদের মনে আছে হয়তো। এম ইন লাইফ পড়েছ, কে কি হবা, তোমার জীবনের লক্ষ্য তৈরি করেছ। প্রারম্ভে শুরুর নীতি, কিভাবে শুরু করবা। প্রারম্ভ শব্দের অর্থও শুরু, আবার শুরুর নীতিটাও শুরু। তো কিভাবে শুরু করবা সেটা পূর্বেই চিন্তা ভাবনা করে তোমাকে কাজে নামতে হবে। আদেশের ঐক্যনীতি, অবশ্যই একজন আদেশদাতা একজন কর্মীর জন্য একজন আদেশদাতা থাকবেন। কোনো মতেই সেখানে যেন 3-4 জন মিলে কোনো কর্মীকে আদেশ না প্রদান করেন। নিরবচ্ছিন্নতার নীতি, পানি যেমন নিরবচ্ছিন্নভাবে বয়ে যায় সহজ সরল পথে, ঠিক তেমন এই নীতিটা সব কাজের ক্ষেত্রে তোমার নীতি হবে নিরবচ্ছিন্ন, মানে ওখানে কোনো বাধা বিঘ্ন থাকবে এমন নীতি প্রয়োগ করবা না। সমঝোতার নীতি, সমঝোতা তো বুঝি আমরা, তাই না? সমঝোতা হলো একে অপরকে বুঝে চলা, তার অবশ্যই না বোধক নয়, তার পরামর্শ আদেশ নিষেধকে সম্মান করা, তার কার্যভার অনুযায়ী তাকে মেনে চলা। তারপর দেখো প্রত্যক্ষ যোগাযোগ। আমরা যোগাযোগে পড়েছি যে যোগাযোগ কয়, পরোক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ যোগাযোগ, তাই না? এই দুটো প্রকার পড়েছ। আরও যোগাযোগ আছে, তো মূলত প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটো যোগাযোগ আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। তো প্রত্যক্ষ যোগাযোগটা কি, যেটা আমি সামনাসামনি তোমাদের সাথে আলাপ করছি, যখন আমরা ক্লাসে যখন ডিসকাস করি, আলোচনা সমালোচনা করি, তখন সেটা হবে তোমার প্রত্যক্ষ যোগাযোগ। এখন কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ হয়েও এটা পরোক্ষ হয়ে যাচ্ছে, তাই না? এটা পরোক্ষ হয়ে যাচ্ছে, যোগাযোগটা খুব একটা প্রত্যক্ষ যোগাযোগের সাথে মিল থাকছে না। তারপরেও কিন্তু এটা প্রত্যক্ষ যোগাযোগের মধ্যেই পড়ছে। নমনীয়তার নীতি, নমনীয়তা, কেউ তোমরা আমাকে প্রশ্ন করতে পারছো না, কিন্তু আমি তোমাদের প্রশ্ন করেও উত্তর পাচ্ছি না। এই হলো তোমার পরোক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ যোগাযোগ নয় এটা। তারপর দেখো নমনীয়তার নীতি। নমনীয়তা কি? ওই যে নিরবচ্ছিন্ন সহজ সরল হবে, সহজ সরল পথে সব যাবে, এটা হলো তোমার নমনীয়তার নীতি। আনুষ্ঠানিকতার নীতি, অনানুষ্ঠানিকতার নীতি, আমাদের এগুলো মনে আছে কিনা দেখো। 8 নম্বরে আমাদের ছিল আনুষ্ঠানিকতার নীতি। নীতি, আনুষ্ঠানিকতার নীতি কি বাবা? খেয়াল করো, আনুষ্ঠানিক কখনো তোমার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান কর্তৃক কোনো কিছুর আয়োজন করা। সেই কোনো কিছু বলতে, অনুষ্ঠান বলতে, সে কোনো কিছু বলতে সেমিনার হতে পারে, আমাদের সেমিনার হতে পারে, বিভিন্ন মিটিং হতে পারে, হ্যাঁ, তারপর তোমার কোনো একটা সফর হতে পারে, আনন্দ ভ্রমণ হতে পারে। এগুলো হলো আনুষ্ঠানিকতার নীতি। তবে সর্বক্ষেত্রে তোমার আনুষ্ঠানিকতার নীতি যতটুকু থাকবে তার চাইতে বেশি থাকবে আমার, খেয়াল করো, অনানুষ্ঠানিকতার নীতি। 9 নাম্বার, অনানুষ্ঠানিকতার নীতি। মানে তোমার সাথে স্বভাবতই তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা গ্যালারিতে আছেন, তুমি সেখানে পৌঁছাইলা,
উনি কোনো কাজে ব্যস্ত আছে, তো ওনার কাজে তোমাকে ডাকলো, এগুলো হলো অনানুষ্ঠানিক। আসা যাওয়ার পথে, কাজের সূত্র ধরে আসা যাওয়ার পথে যোগাযোগটা হলো অনানুষ্ঠানিকতার নীতি। এই অনানুষ্ঠানিকতার নীতি অবশ্যই থাকতে হবে। তারপর 10 নম্বরে আমাদের ছিল কার্য সুসংহত হতকরণের নীতি। যে কোনো কাজ আমি পড়িয়েছি, এখন নেওয়ার দায়িত্ব তোমাদের, তোমরা কিভাবে নিয়েছিলে খেয়াল করো। যে কোনো কাজ সুন্দর, সুন্দর, স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন সব কটার নীতি বজায় রেখে কাজটাকে শেষ করার নামই হবে সুসংহতকরণের নীতি। সুসংহতকরণের নীতি, এই ছিল আমাদের সমন্বয়ের নীতি। এখন খেয়াল করি, আমরা আরও পড়েছিলাম সমন্বয়ের গুরুত্ব। প্রতিটি কাজের গুরুত্ব তার কাজের উপর নির্ভর করবে। সে কতটুকু কোন কাজটা করবে তার উপর নির্ভর করবে তার গুরুত্বটা। সেখানে তোমার বৃহদায়তন অবস্থান হতে পারে, ক্ষুদ্রায়তন অবস্থান হতে পারে, মধ্য ধরনের অবস্থানও হতে পারে। যেই অবস্থানে থাকবে, আমাদের স্তর কটা ছিল? 3টা, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর। সেই স্তর অনুযায়ী যেই স্তরে থাকবে সেই স্তরের কাজের গুরুত্ব ঠিক রাখবে। তার মধ্যে 1 নম্বরে ছিল ভারসাম্যের নীতি। ভারসাম্য নীতি না, ভারসাম্যের গুরুত্ব। 2 নম্বরে ছিল ভারসাম্য সৃষ্টি, তৈরি করা, ভারসাম্য তৈরি করা বা সৃষ্টি করা। 2 নম্বরে ছিল সমতা বিধান, তাই না? 3 নম্বরে সংহতির বিধান। 4 নম্বরে গতিশীলতা সৃষ্টি। 5 নম্বরে হবে মতানৈক্য। 6 করা, ব্যবস্থাপনার মাধ্যমে কাজকে সহায়তা করা। 7 নম্বরে ছিল দক্ষতা বৃদ্ধি। 8 নম্বরে ছিল, খেয়াল করো, মনোবল উন্নয়ন। 9 নম্বরে ছিল ব্যয় হ্রাস এবং 10 নম্বরে ছিল সুষ্ঠু কার্য পরিবেশ। তোমার এখানে যে কোনো গুরুত্ব বলো, নীতি বলো, উদ্দেশ্য বলো, যে কোনো চ্যাপ্টারের ব্যবস্থাপনা জিনিসটা এমন পড়তে গেলে মনে হবে এটা কোথায় পড়ে এসেছিলাম, এটা যেন কোথায় পড়লাম, এরকম। দেখো, এই যে ভারসাম্য সৃষ্টি, হ্যাঁ, ভারসাম্য সৃষ্টিটা কিন্তু আমরা অলরেডি অনেক চ্যাপ্টারে পড়েছি। এটা একটা গুরুত্ব, এটা ভারসাম্য সৃষ্টি। আমি তোমাদের প্রথম দিন ক্লাসে
যখন সমন্বয় সাধন পড়াই তখন বলেছিলাম যে ভারসাম্য সৃষ্টি, সে ভারসাম্যটা কি, যে আমরা পাল্লা বাটখারায় পণ্য স্থাপন করি, এখন মিটার স্কেলে নেই, পাল্লা বাটখারায় পণ্য স্থাপন করি, এভাবে থাকলে ভারসাম্য হবে না, এভাবে থাকলেও ভারসাম্য হবে না, এইভাবে লেভেল লেভেল থাকলে কি হবে, একদিকে পণ্য একদিকে বাটখারা যদি থাকে ভারসাম্যটা সৃষ্টি হবে। ঠিক তেমনই আমাদের কর্মকর্তা কর্মচারীদের গণের ক্ষেত্রেও সে ভারসাম্যটা সৃষ্টি ঠিক রাখতে হবে। তারপর হলো সমতা, সমতা বিধান। অনেক সময় দেখা যায় কারো অভিজ্ঞতা কম আছে, কারো অভিজ্ঞতা বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা সমতা রক্ষা করতে পারি না। তখন সমতাটার জন্য আমাদের কি করতে হয়, কিছু দক্ষ সাথে কিছু অদক্ষ, কিছু অদক্ষের সাথে কিছু দক্ষ আমরা মিলিয়ে দিতে পারি। তখন মিলিয়ে দিলেই কি হয়, আমাদের সমতাটা রক্ষা পায়। সংহতি, সংহতি তো বুঝি তাই না, একত্রতা, সেই সংহতি রক্ষাটাও আমাদের মেনে চলতে হয়। গতিশীলতা, প্রত্যেকটা কাজ তোমার গতিশীলতার উপর নির্ভর করবে, নয়তোবা আমাদের পরিকল্পনা কতটুকু ছিল কি ছিল আমরা ধরতে পারবো না। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজের গতিশীলতা সৃষ্টি করতে হবে। মত বৃদ্ধি পেয়ে থাকে আর সে দক্ষতার সাথে সাথে কাজ এগিয়ে যায়, তার মনোবল উন্নয়ন হয়, তাই না, মনোবল উন্নয়ন হয়। মনোবলের সাথে সাথে তোমার কি হয়, মনোবলটা যখন উন্নত হয় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন অবশ্যই তোমার বেড়ে যায়। আর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, তোমার মনোবল যত হবে প্রতিষ্ঠানের লক্ষ্য তত উন্নত হবে। ব্যয় হ্রাস করা, অনেক প্রতিষ্ঠানে কথা হলেও তোমার কিছুটা ইসে থেকে যায়, এই ব্যয়টা ব্যয় করার একটা আধিপত্য থেকে যায়। তখন তুমি কি করবা, ব্যয়টাকে হ্রাস করার জন্য তোমার কি করতে হবে, কার্য পরিবেশ সুষ্ঠু সম্পাদনভাবে করতে হবে, যাতে তোমার কর্মকর্তা কর্মচারীরা অহেতুক করার দিকে নজর না দেয়। তুমি সুষ্ঠু কর্ম পরিবেশ থাকলে কি হবে, তুমি ঠিক মতো কাজে পরিবেশে তোমার মন ভালো থাকছে, আর্থিক চিন্তা থাকছে না, অনার্থিক চিন্তা থাকছে না, তোমার প্রফুল্ল চিত্তে তুমি কাজ করতে পারছো। আর এই প্রফুল্ল চিত্তে কাজ করার ক্ষেত্রে তুমি কি করবা, কোম্পানির ব্যয় হ্রাস করবা। তোমার 4 বার চা খাচ্ছ, 5 বার চা খাচ্ছ, কোম্পানি চায়ের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কোম্পানির কোনো ক্ষতি কিন্তু তোমারও হচ্ছে। তুমি কোম্পানির ব্যয়টাকে বাড়াচ্ছ কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হবে। এই জিনিসটা চিন্তা করলে দেখবা তোমার প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাচ্ছে, তুমিও ভালো থাকছো, তোমার মনোবল উন্নয়ন হচ্ছে, সুষ্ঠু কাজ পাচ্ছ, দক্ষতা বৃদ্ধি হচ্ছে, মতানৈক্যের আর আধিক্য থাকছে না, ব্যবস্থাপনার কাজকে সুষ্ঠুভাবে সহায়তা দান করা হচ্ছে। এই ছিল আমাদের সমন্বয়ের গুরুত্ব। আশা করব মনে পড়ছে। আজকে এই ক্লাসটা আমি শেষ করে দেব এবং পূর্বসূত্র খেয়াল করো, সমন্বয়ের পূর্বসূত্র কি ছিল খেয়াল করো তো, শর্ত। সমন্বয়ের পূর্ব শর্তে আমার 1 নাম্বার ছিল তোমার সমন্বিত পরিকল্পনা, 3 নাম্বারে ছিল যোগাযোগ, সুষ্ঠু যোগাযোগ। যোগাযোগ সৃষ্টি অলরেডি কিন্তু এটা পড়ে এসেছো তাই না, সুস্থ যোগাযোগ সৃষ্টি বা ব্যবস্থা যথার্থ অলরেডি কিন্তু এটা আমরা পড়িয়েছি। 4 নম্বরে ছিল আমার যথার্থ সময় নিরূপণ। জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা আমাদের প্রাত্যহিক জীবনে খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়, প্রাতিষ্ঠানিক জীবনে তো অবশ্যই, তাই না। সহজ সংগঠন,
নম্বরে ছিল স্বতঃস্ফূর্ত সংযোজন। সংযোজন 8 নম্বরে ছিল অ্যান্ড দ্য লাস্ট উত্তম মূল্যায়ন। এই ছিল আমার আজকের পূর্ব সমন্বয়ের পূর্বসূত্র, যেটা আমি তৈরি করছি। এখন খেয়াল করো, সমন্বয়ের পূর্বসূত্রের প্রথম কোটেশন আমার হবে সমন্বিত লক্ষ্য। সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। আমার সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হলো, আমি এই জিনিসটা নীতিতে পড়িয়েছি, তাই না? লক্ষ্য, সমন্বয়ের লক্ষ্য, সমন্বিত। এখন এটা হলো সমন্বয়ের লক্ষ্য আর এটা হলো সমন্বিত লক্ষ্য, মানে সবাই মিলে যে লক্ষ্যটা পূরণ করব। সাপোজ আমার প্রতিষ্ঠানে প্রতি বছর 1.5 লক্ষ মেট্রিক টন পণ্য উৎপাদন করি। এখন বাজার ভালো, আমার প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে, প্রতিষ্ঠানের উচ্চস্তরের কর্মকর্তাদের মানও বৃদ্ধি পাচ্ছে। সেই লক্ষ্যে আমি কি করলাম, তোমার সমন্বিত লক্ষ্যটাকে একটু বৃদ্ধিপ্রাপ্ত করলাম, যে এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর আমি 2 লক্ষ কিংবা 3 লক্ষ মেট্রিক টন পণ্য উৎপাদন করব। তাহলে তো সমন্বিত লক্ষ্য যদি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু এই লক্ষ্যটা ভুল হবে না, যেহেতু এটা সমন্বিতকরণ হয়েছে, তাই না? সমন্বিতকরণ হয়েছে, লক্ষ্যটা ঠিক আছে। তারপর হলো সমন্বিত তোমার পরিকল্পনা। এই লক্ষ্যটা বা উদ্দেশ্যটা পূরণের জন্য আমাকে কি করতে হবে? সবাই মিলে সমন্বিত পরিকল্পনা করতে হবে। সমন্বিত পরিকল্পনা হতে হবে। কোন সেকশনে কে কে তত্ত্বাবধানে থাকবে, কোন সেকশনে কে কে কর্মচারী হিসাবে থাকবে, কতজন কর্মচারী লাগবে, আমার অধিক কর্মচারী প্রয়োজন আছে কি না, এবং আমার যেই ফান্ড আছে, আমাদের যে ফান্ড আছে, প্রাতিষ্ঠানিক যে অর্থ আছে, সেই অর্থ দিয়ে আমি কুলোতে পারবো কিনা। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। স্বভাবতই কোনো পরিকল্পনা করতে গেলে, অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করতে গেলে, তাই না, বাজেটের বাইরে, যেহেতু আমরা 1.5 লক্ষ 2 লক্ষ টন পণ্য উৎপাদন করি, এবার 3 লক্ষ 4 লক্ষ টন বাজেট তৈরি করছি, তাহলে সেই যোগাযোগ, যাতে কর্মচারীরা সঠিক সময়ে সঠিকভাবে অফিসে আসা যাওয়া, প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারে, তাই না? এই যোগাযোগটা তোমাকে কি করতে হবে? মানিয়ে নিতে হবে। যা অনেক সময় আমরা দেখি দূর দূরান্ত থেকে যখন উচ্চস্তরের কর্মকর্তারা আসে, নিম্নস্তরের কর্মকর্তারা এসে বসে থাকে, উচ্চস্তরের কর্মকর্তাদের আসতে দেরি হয়, তখন তাদের কি করতে হবে? যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে। যথার্থ সময় নিরূপণ। এই যে যোগাযোগটাই তোমাকে কি করবে? সময়টাকে নিরূপণ করে দিবে। তোমার 10টা 4টা অফিস, 10টা 5টা অফিস যদি হয়, 10টা 4টা অফিস যদি হয়, তুমি কি করবে? অবশ্যই 10টার ভিতরে তোমাকে সময়টা লক্ষ্য রাখতে হবে। সেই 10টার ভিতরে যদি সময়টা লক্ষ্য রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? যোগাযোগের ব্যবস্থা সঠিক সুন্দর থাকতে হবে, যেটা হবে সহজ সংগঠন। যেটা হবে সহজ সংগঠন। যে কোনো সংগঠন তুমি তৈরি করবা যেন একাধারে একদিকে অদক্ষ ব্যক্তি না পড়ে যায়, আবার একদিকে যেন সব দক্ষ ব্যক্তি না পড়ে যায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখার জন্য তোমাকে কি করতে হবে? দক্ষ দক্ষ মিলিয়ে একটা সংগঠন তৈরি করে দিতে হবে, যেন কাজের হ্যাম্পার বা ব্যাঘাত না ঘটে। স্বতঃস্ফূর্ত সংযোজন। তোমাকে খেয়াল করতে হবে তোমার প্রতিষ্ঠানের কর্মচারীরা যেন অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যেতে পারে। আর এই স্বতঃস্ফূর্ত কাজ করার জন্য তোমাকে কি করতে হবে? তারা যেন যোগাযোগের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, সংগঠন লক্ষ্য পূরণ বা উদ্দেশ্যের ক্ষেত্রে তার যে পরিকল্পনাটা, সেটা যেন প্রকাশ করতে পারে। সেই সংযোজনটা তুমি যোগসূত্রটা সঠিকভাবে তৈরি করে দিতে হবে। উত্তম মূল্যায়ন। এই যে এত কিছু করলা, এটার জন্য মূল্যায়নটা সঠিক উত্তম হতে পারে। সেই সঠিক এবং উত্তম মূল্যায়নটা তুমি যখন কাজে যোগ দিবা, তখন তুমি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা যে তোমার মূল্যায়নটা সঠিক হচ্ছে কিনা।
তুমি সঠিকভাবে সেই জিনিসটা এগিয়ে নিতে পারছো কিনা। হ্যাঁ, এই গেল আমার আজকের সমন্বয় সাধনের কমপ্লিট চ্যাপ্টার। এখন আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন নেব। বাড়ির কাজ ধরে রাখো। এক নাম্বার, সমন্বয় কি? এই প্রশ্নটাও পড়িয়েছি, উত্তরটাও পড়িয়েছি, এগুলো সব আজকে আমি প্রশ্ন দিয়ে দিব, তোমরা খেয়াল করো। নীতি কত প্রকার? সমন্বয়ে নীতি কয়টি? হ্যাঁ, তারপর আছে, ও সরি, এটা হলো 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বারে যাবে ভারসাম্যের নীতি কি? ভারসাম্যের নীতি কি? তারপর হবে তোমার 5 নম্বরে দেখো নমনীয়তা। নমনীয়তার নীতি কি? 6 নম্বর হতে পারে আমাদের কোশ্চেন। এগুলো সব জ্ঞানমূলক জ্ঞানমূলক কোশ্চেনগুলো তুমি যদি করো তাহলে কি হবে, অনুধাবন, উচ্চতর দক্ষতা কিংবা উচ্চতর প্রয়োগের ক্ষেত্রে তোমার সমস্যা হবে না, তুমি যদি জ্ঞানমূলকটা ধরতে পারো। তাহলে খেয়াল করো, নমনীয়তার নীতি, ভারসাম্য নীতি, স্বতঃস্ফূর্ত সমন্বয় একটু আগে পড়িয়েছি, তাই না? স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত সমন্বয় কি? স্বতঃস্ফূর্ত সমন্বয় কি? সমন্বয় কমিটি কি? 7 নাম্বার হবে দলীয়। একটু আগে পড়িয়েছি সংযোজন নীতি কি। তারপর তোমার 8 নম্বরে আমি লিখতে পারি স্বতঃস্ফূর্ত সমন্বয়, তারপর দলীয়, সংযোজন নীতি, অ্যান্ড লাস্ট হলো সমন্বয় কমিটি। তারপর দেখো মনোবল, 9 নম্বর হতে পারে মনোবল। মনোবলের নীতি কি, তাই না? মনোবলের নীতি কি? 10 নম্বর হবে প্রত্যক্ষ যোগাযোগ। এটা কিন্তু যোগাযোগ চ্যাপ্টারের পড়া, তারপর এখানে চলে আসবে, কারণ আমরা প্রত্যক্ষ যোগাযোগের নীতিটা পড়িয়েছি। তাহলে আমার এখানে এটা আসবে পরোক্ষ পরোক্ষ যোগাযোগের নীতি কি, তাই না? তারপর আমি ধরো দিতে পারি সমন্বিত কমিটি কি। কমিটি হলো যে কোনো প্রতিষ্ঠানের মহা ঔষধটা কি? প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে একদল ব্যক্তিকে নিয়ে যে সংগঠন তৈরি করা হবে অল্প সময়ের জন্য, সেটা হবে কমিটি। ঠিক আছে, এর জন্য সংজ্ঞাটা আমি আরেকবার বললাম। সমন্বয়ের কমিটি কি? সমন্বয়ের কমিটি সম্পূর্ণ আলাদা এমন কিছু না, কমিটি সব ক্ষেত্রেই এক। সেটা হবে কি, প্রতিষ্ঠানের জরুরি
প্রয়োজনে প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে একদল ব্যক্তিকে নিয়ে সংগঠিত দল বা প্রতিষ্ঠানকে কমিটি বলবো, যারা তোমার কি করবে, তোমার উপযুক্ত কাজের তত্ত্বাবধানে সঠিক সিদ্ধান্ত জ্ঞাপন করবে বা সঠিক সিদ্ধান্ত দিবে। আরও কটা প্রশ্ন আছে, আমি দিই, খেয়াল করো। আমার বোর্ডটা ছোট, জায়গাটা কম, আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি। অনলাইন ক্লাসে একটা সুবিধা পাচ্ছ, সেটা হলো টেনে টেনে দেখতে পারো, তাই না? কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ, আমরা সরাসরি যে ক্লাস করি ওটা কিন্তু আর টেনে টেনে দেখতে পারি না। সমন্বয়ের পূর্বসূত্র কি? পূর্ব শর্ত আমরা পড়েছিলাম না? সমন্বয়ের কটা পূর্ব শর্ত পড়েছিলাম? 7টা 8টা। সেই 7-8টা সমন্বয়ের মধ্যে কি কি ছিল? আমরা এখানে একটা সমন্বয়ের সমন্বিতকরণের মধ্যে পড়েছিলাম, তোমার খেয়াল করো 2 নম্বরে, সরি 2 না, এটা 12 নম্বর হবে কোশ্চেন, এটা হবে মনে হয় 13। জিনিসটা কি ছিল? উত্তম মূল্যায়নটা ছিল, তাই না? উত্তম মূল্যায়ন কি? অনেকে অনেক মত দিবে, নানা মুনির নানা মতের দেশে আমরা বসবাস করি। তো যখন আমরা কোনো কিছু মূল্যায়ন করতে যাব, অনেকে অনেক কিছু বলবে। ঊর্ধ্বতন কর্মকর্তা সবার কথা শুনবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ হবে সবার কথা শুনে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা। এখন সবার কথা যখন শুনবেন, শোনার পরে ওখান থেকে যেই মতামতটা তার মতের সাথে মিলবে, সে জিনিসটাকে ভালো করে যাচাই করে তার নাম দেওয়া যাবে উত্তম মূল্যায়ন। ভালো করে যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য। সবসময় তার তথ্য, তার উপাত্তই যে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। অনেক কর্মচারী আছে যাদের তথ্য উপাত্ত সঠিক হতে পারে, যারা তথ্য উপাত্ত সঠিকভাবে দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে। তারপর দেখো, আমরা স্বতঃস্ফূর্ত পড়েছিলাম। স্বতঃস্ফূর্তটা কোশ্চেনে দিয়েছিলাম কি? আচ্ছা, তাহলে দলীয় সমঝোতা যেতে পারি। আমরা পড়েছিলাম দলীয় সমঝোতা কি, তাই না? 15 নম্বর লাস্ট কোশ্চেন হবে এটা। সেটা হলো সংযোজন ছিল। আমরা গুরুত্বের মধ্যে পড়েছিলাম মতানৈক্য দূরীকরণ। এই যে দলীয় সমঝোতা, নানা মুনি নানা মত, এটা কিন্তু আসলে এই মতানৈক্যের মধ্যেও পড়ে। এখন এই মতানৈক্যের মধ্যে এটা দূর করতে হবে। কে কি বললো, কে কি না বললো, সব কিছু সংগঠিতকরণ করে নিয়ে আমরা এই মতানৈক্য দূরী করব, যাতে আমাদের প্রচেষ্টা হবে কি সবার মতামত যেন একটা লেভেলে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো এই ছিল আজকে আমাদের সমন্বয় সাধনের শেষ ক্লাস। আমি আগামী মঙ্গলবার দিন তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসব। আর এর ভিতরে তোমরা গত মঙ্গলবার যেমন আমরা একটা পুরান চ্যাপ্টার পড়েছিলাম, এর ভিতরে তোমরা কি করবা, তোমাদের সুবিধাগুলো